অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন সম্ভবত প্রথম দেখেছিলেন নবাব স্যার সলিমুল্লাহ। নারী অধিকার বলতে গেলে সলিমুল্লাহকে বলতে হবে, এতিমখানা প্রতিষ্ঠা বলতে গেলে দুস্থ অসহায়ের জন্য সলিমুল্লাহকে বলতে হবে, চাকুরি ছেড়ে দিয়ে ময়মনসিংহে জনসভা করতে গেলে সলিমুল্লাহকে বলতে হবে, মুসলিম লীগ বলতে গেলে সলিমুল্লাহকে বলতে হবে, মোহামেডান বলতে গেলে সলিমুল্লাহকে বলতে হবে, আলোকিত সমাজ, শাহবাগে গান বাজনা, ওই সময়ের নৃত্যকলা, সাহিত্য চর্চা সবকিছু রেকর্ডেড, তাহলে সলিমুল্লাহকে স্মরণ করতে হবে। তো সব দিক থেকে যদি আমরা সলিমুল্লাহকে দেখি তাহলে আসলে ওনাকে এইসব ডিবেট বা জমি দিয়েছেন কিনা, বুয়েট করেছেন কিনা, মঞ্জিল করেছে কিনা, এটা একটা ষড়যন্ত্র ছাড়া অন্য কোনো কিছুই নয়। আমি প্রথমে আপনাদের অবগতির জন্য জানাই যে আমি 4 তারিখ স্যার সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষের দায়িত্ব নিয়েছি এবং তার একদিন পরেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম স্যার সলিমুল্লাহর কবরে ফুল দিতে যাই এবং আমরা জিয়ারত করি। এটি ছিল আমাদের হল থেকে আমার জানা মতে প্রথম উদ্যোগ যে কেউ প্রবোধ হল। দ্বিতীয় যে জিনিসটি আমি জানাতে চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন যখন দায়িত্ব গ্রহণ করেন, ওর নাম তো আমি ভুলে গেলাম, আমাদের ছাত্র অধিকার পরিষদের সানাউল্লাহ, তোমার জন্য বলি, তখন আমাদের ওই সময় ট্রেজারার স্যার ছিলেন আর ভিসি স্যার ছিলেন। তোমরা যারা হলে থাকো তারা জানো যে ওনারা প্রত্যেকটা হল পরিদর্শনে গিয়েছিলেন এবং ওটা ছিল আমার অ্যাপয়েন্টমেন্টের একদিন পরে এবং উনি তখন বলেছিলেন যে আপনি হল থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নবাব স্যার সলিমুল্লাহর কী ধরনের অনুষ্ঠান করা যায় এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদযাপন করো সেটি জানানোর জন্য ওনাকে, এবং পরবর্তীতে আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিই যে ওনার যে জন্মবার্ষিকী এটি আমরা প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয় পর্যায়ে পালন করব। আর এখানে যারা স্পেশালি আমাদের আজকে মুখ্য আলোচক সহ অন্যান্য যারা কথা বলেছেন, অনেকগুলো বিষয় উঠে এসছে। আমি 3টি জিনিস একটু বলতে চাই যে কেন আমাদের এই নবাব সলিমুল্লাহর জিনিসটা একটু জানা দরকার, যেটা আমি বলবো আমার টেবিলে রেখে এসছি, একটু যদি স্ক্রিপ্টটা আপনারা দেন। সাইদ একটা কথা বলছিল যে ওই সময়ে উনি মারা গেছেন, উনি ছিলেন না। আমি কয়েকটা ডাটা দিয়ে শুরু করতে চাই এবং 2-3 মিনিট হয়তো কথা বলবো আমি। সৈয়দ আবুল মকসুদের একটা বই স্যার সলিমুল্লাহ মুসলিম হলের উপরে লেখা, ওনার ওই ডাটা থেকে একটা জিনিস সাইট করি এবং আমি আই ড্র সিগনিফিক্যান্ট অ্যান্ড সিরিয়াস অ্যাটেনশন অফ অল দি অডিয়েন্স ইনক্লুডিং দি রিলেটিভস। আমি পড়ছি 2001 সালে পুরো বাংলায় মুসলমান ছিল 51% এবং উচ্চ বর্ণের হিন্দি ছিল 2%। আমি কোনো বর্ণ ধর্মের দিকে যাচ্ছি না, আমি শুধু হিস্ট্রিটা একটা বই থেকে কোট করছি। মুসলমান জনসংখ্যা পূর্ব বাংলার 60%-এরও বেশি। আমি আবার পড়ি, 2001 সালে পুরো বাংলায় মুসলমান ছিল 51% এবং উচ্চ বর্ণের হিন্দু ছিল 2%-এর কম। মুসলমান জনসংখ্যা পূর্ব বাংলার 60%-এর বেশি। এটা মনে রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রিয়াম্বল। এখন তথ্যটা উপস্থাপন করি আমি। উনি লিখছেন 1857 থেকে 1901 পর্যন্ত বঙ্গে বিএ পাস মুসলমান ছিলেন 338 জন। আবার পড়ি, 1857 থেকে 1901 পর্যন্ত বঙ্গে বিএ পাস মুসলমান ছিল 338 জন, এমএ পাস ছিলেন 45 জন আর বিএল ছিলেন 116 জন। একটা কিন্তু সময়টা মনে রাখতে হবে, প্রায় 50 বছর। অন্যদিকে 1%-এর কম বন্দ্যোপাধ্যায়দের মধ্যে বিএ ছিল 422 জন, 1%-এর মধ্যে আমরা 60%। এমএ ছিল 104 জন আর বিএল ছিল 231 জন। উনি লিখছেন 1%-এর কম মুখোপাধ্যায়ের মধ্যে বিএ ছিল 518 জন আর এমএ ছিল 125 জন আর বিএল ছিল 284 জন। হয়তো তথ্যটা আপনারা ভুলে যেতে পারেন, মুসলমানের তার আগে একটু বলে আসি। 1857 থেকে 2001 সাল পর্যন্ত বিএ পাস মুসলমান সর্বসাকুল্যে 338 জন। ওর বক্তব্যে সাইদ যে জিনিসটি দিয়ে শুরু করেছিল যে নবাব সলিমুল্লাহর অবদানকে যদি প্রশ্নবিদ্ধ করা হয় জমি দান করার মাধ্যমে বা ওনার কতটুকু অবদান রেখেছেন তার মাধ্যমে, আজকের যে শতভাগ মুসলিম সমাজ বা আরগুয়েবলি 96% আমরা শিক্ষিতের হার, তাহলে নবাব সলিমুল্লাহকে কোনো তথ্য দিয়ে আর প্রমাণ করার দরকার নেই। ওনার যে শিক্ষা ক্ষেত্রে উদ্যোগ ছিল সেটি আসলে ওনার সর্বোচ্চ অবদানের প্রমাণ করার জন্য আসলে যথেষ্ট। আর কোনো তথ্য ওনার দরকার নেই, ঢাকা বিশ্ববিদ্যালয় দরকার নেই, আসলে কিছুই দরকার নেই। কিন্তু আরো 2টো তথ্য না দিলে ওনার প্রতি অন্যায় করা হবে, সেটি একটু আমি উল্লেখ করতে চাই। সেটি হচ্ছে একজন স্বশিক্ষিত মানুষ ম্যাজিস্ট্রেট হয়েছেন
এবং যদিও ক্ষয়িষ্ণুর কথা বলছে, সাইদ লোন নিয়ে উনি জনসভা করার চেষ্টা করছেন, তুমি উল্লেখ করেছো প্রায় 25 লক্ষ টাকা ওই সময়। কিন্তু ওনাকে যদি আমরা ছোট করব, যদি ওনার রাজনৈতিক দিকটা আমরা ভুলে যাই, কারণ নারী অধিকার বলতে গেলে সলিমুল্লাহকে বলতে হবে, এতিমখানা প্রতিষ্ঠা বলতে গেলে দুস্থ অসহায়ের জন্য সলিমুল্লাহকে বলতে হবে, চাকুরি ছেড়ে দিয়ে ময়মনসিংহে জনসভা করতে গেলে সলিমুল্লাহকে বলতে হবে, মুসলিম লীগ বলতে গেলে সলিমুল্লাহকে বলতে হবে, মোহামেডান বলতে গেলে সলিমুল্লাহকে বলতে হবে, আলোকিত সমাজ, শাহবাগে গান বাজনা, ওই সময়ের নৃত্যকলা, সাহিত্য চর্চা সবকিছু রেকর্ডেড, তাহলে সলিমুল্লাহকে স্মরণ করতে হবে। সলিমুল্লাহকে কোনোভাবে ছোট করার আসলে কোনো সুযোগ নেই। তৃতীয় আরেকটি বলে, আর দুটো কথা বলে আমি শেষ করব, সেটি হচ্ছে আজকে যে মেয়েদের শিক্ষা এবং তাদের যে বিকাশ, আজকে থেকে 100 বছর আগের অধিক সময়ে কিন্তু সেটিও প্রথম দেখেছিলেন স্যার সলিমুল্লাহ, এবং ওই কমিটির উনি উপপ্রধান ছিলেন। তাহলে একদিকে যেমন শিক্ষা নিয়ে উনি কাজ করেছেন, অন্যদিকে উনি বুঝতে পেরেছিলেন যে আমাদের জনগোষ্ঠীর অর্ধেক যে মহিলারা, তাদের উন্নয়নে কাজ করতে হবে। সবচেয়ে রিমার্কেবল একটি তথ্য দেই আমি, সেটি হচ্ছে ওই সময়ে যেহেতু উনি স্বশিক্ষিত ছিলেন, উনি জোর দাবি জানিয়েছিলেন এবং সিস্টেম চালু করেছিলেন যারা স্বশিক্ষিত মহিলা হবে তাদেরও সার্টিফিকেটের বন্দোবস্ত স্যার সলিমুল্লাহ করেছিলেন। সো সব দিক থেকে যদি আমরা সলিমুল্লাহকে দেখি, তাহলে আসলে ওনাকে এইসব ডিবেট বা জমি দিয়েছেন কিনা, বুয়েট করেছেন কিনা, মঞ্জিল করেছে কিনা, এটা একটা ষড়যন্ত্র ছাড়া অন্য কোনো কিছুই নয়। একটা কথা বলে শেষ করি, ওনার যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের কল্যাণ স্যার সলিমুল্লাহর মাথায় ছিল, এই কথাটা বলে আমি শেষ করছি। আজকে আঞ্জুমানে মুহিবুল ইসলাম যদি বলি, মোহামেডান সোসাইটি যদি বলি, একটা শিক্ষা দিয়ে শুরু হলো এবং মৃত্যু পর্যন্ত, আমি মাঝখানে মহিলাদের উদাহরণটি দিয়েছি, তাহলে নবাব সলিমুল্লাহ আসলে একটা কমপ্লিট প্যাকেজ। এবং ওনাকে যখন ডিফাইন করা হচ্ছে যে কেন নবাব সলিমুল্লাহ এত বিখ্যাত, একটা স্টেটমেন্ট দিয়ে আমি শেষ করি, সেটি হচ্ছে যে ওই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম যিনি উপাচার্য ছিলেন, তার একটা স্টেটমেন্ট দিয়ে আমি শেষ করি। উনি লিখছেন যে নবাবরা ছিলেন ধর্মভীরু কিন্তু আধুনিক, কুসংস্কার মুক্ত, অসাম্প্রদায়িক এবং হিন্দুদের প্রতি বন্ধু ভাবাপন্ন। সেজন্য বড় বড় হিন্দু নেতা ও নগরের গোটা হিন্দু সম্প্রদায় নবাবদের নেতৃত্ব মেনে নিয়েছিল। যে জায়গাটা শেষ করতে চাচ্ছি, তাহলে জন্ম থেকে মৃত্যুর যে চিন্তা, তার থেকেও সমাজে যে সংহতি, অসাম্প্রদায়িকতা, সবকিছু বিভেদ ভুলে, একটু আগে সেজান যে কথাটা বলে গেল, উনি আসলে সেটিরও স্রষ্টা, অর্থাৎ অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন সম্ভবত প্রথম দেখেছিলেন নবাব স্যার সলিমুল্লাহ। দুঃখের বিষয়টি হচ্ছে যে তাকেই কিনা আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ছোট করার চেষ্টা করেছি, জমির দলিলপত্র খোঁজার চেষ্টা করেছি, তদন্ত কমিটি বন্ধ করার চেষ্টা করেছি। আমরা আশা করব যে প্রস্তাবগুলো এসছে সেগুলোকে বাস্তবায়ন করে ওনার জন্ম এবং মৃত্যুবার্ষিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং জাতীয়ভাবে পরিচালনা করার মাধ্যমে, গবেষণার মাধ্যমে আমরা সলিমুল্লাহর অবদানকে সবসময় এগিয়ে নিয়ে যাব। এবং যে কথাটি আমি বললাম যে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত ধরনের চিন্তা আসা দরকার, নারী থেকে শিশু পর্যন্ত, গান বাংলা থেকে শুরু করে মোহামেডান সোসাইটি পর্যন্ত, এতিমখানা খোলা থেকে ইঞ্জিনিয়ারিং কলেজ পর্যন্ত, এরকম একজন প্রজ্ঞাশীল মানুষ, জনদরদী মানুষকে কোনোভাবেই ভুলে যাওয়া ঠিক হয়নি। এবং আমরা আজকে শপথ করি যে আমরা কখনোই নবাব সলিমুল্লাহর অবদানকে ভুলে যাব না। ধন্যবাদ।